মধুরিমা ও অসিতের সুখের সংসার, কিন্তু হঠাৎই তাদের এই সুখের সংসারে নেমে আসে ঝড়। হঠাৎ 2-3 দিন ধরে অসিতের আচরণ বদলে যেতে থাকে অস্বাভাবিকভাবে, আর ঘরের পরিবেশও বদলে যেতে থাকে। তাতে খুব ভয় পেয়ে যায় মধুরিমা, এবং সে ভয় পেয়ে অসিতের বন্ধু রাতুলকে সব খুলে বলে। রাতুল তখন শিবাঙ্গীর কথা বলে। সেই ভয় থেকে উদ্ধার পেতে মধুরিমা ছুটে যায় শিবাঙ্গীর কাছে। শিবাঙ্গী জানতে চায় গত 2-3 দিন ধরে কি ঘটেছে মধুরিমার সাথে। শিবাঙ্গী কি পারবে তাকে এই বিভৎস ভয়ের হাত থেকে রক্ষা করতে? জানতে চলুন যাওয়া যাক এই গল্পের দ্বিতীয় পর্বে। নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন একটি হাড়হিম করা ভৌতিক গল্প। গল্পের নাম নরক যখন জাগে। আজ তার দ্বিতীয় পর্ব। দেখলাম রান্না করা কাঁচা মাংসের যতটা ছিল সবটা ফ্রিজ থেকে বের করে রান্নাঘরের মেঝের ওপর ছড়িয়ে উবু হয়ে বসে আছে অসিত। সেই ছড়ানো মাংসের স্তূপ থেকে 2 হাতে কাঁচা রক্তমাখা মাংস তুলে নিয়ে পিশাচের মতো খাচ্ছে ও। সে যে কি ভয়ানক দৃশ্য তা কল্পনা করলেও গায়ে কাটা দেয় আমার। পেট গুলিয়ে বমি উঠে আসে আমার। এমন অমানবিক দৃশ্য ইতিপূর্বে আমি দেখিনি। তাই কতটা সময় যে ওর দিকে হতভম্বের মতো আমি তাকিয়েছিলাম তা আমি জানি না। হঠাৎ ওকে খাওয়া ফেলে থেমে যেতে দেখেই চমক ভাঙল আমার। চাইলাম সরে যেতে, কিন্তু ততক্ষণে যে অনেকটাই দেরি হয়ে গেছে। লুকোবার জায়গা নেই, আবার দৌড়ে যে সরে যাব তাও যেতে পারবো না। তাই ভাবলাম এমন একটা ভাব করি যে আমি কিছুই দেখিনি। অসিত পেছনে ঘুরতেই ওর দিকে না তাকিয়ে সোজা ফ্রিজের দিকে চলে এলাম। ফ্রিজ খুলে একটা জলের বোতল বের করে চলে যেতেই চাইলাম, কিন্তু ওকে এড়িয়ে যেতে চাইলেও কি এড়িয়ে যাওয়া যায়? শটান ও আমার সামনে এসে দাঁড়িয়ে এক গাল হেসে উঠে বলে, মাংসটা পড়ে গেছিল, ধুলো লেগে নোংরা হয়ে গেছে বলে আর তুলে রাখলাম না, ভাবলাম খেয়ে নি। তুমি কি বলো, ঠিক করেছি না? অসিত বা বা হয়তো ওর ভেষ বদল করে থাকা ওই ভয়ানক সত্তা যে আমায় পরীক্ষা করে দেখতে চাইছে তা বুঝতে অসুবিধা হলো না। কি বলবো, কি জবাব দেব মাথায় এলো না। ওদিকে ওর বরফের চায়ের মতো ঠান্ডা হাতের মুঠোয় চেপে থাকা আমার হাতখানা ততক্ষণে অসাড় হয়ে এসেছিল। এত ঠান্ডা যে কোনো জ্যান্ত মানুষের হাত হতে পারে তা আমার জানা ছিল না, জানেন। ঠিক অতিরিক্ত ঠান্ডায় আর বরফে যেমন চামড়ায় লালচে দাগ পড়ে, ওর স্পর্শে ঠিক তেমনই ক্ষত তৈরি হয়েছে আমার হাতে। বিশ্বাস না হলে এই দেখুন। এইটুকু বলেই মধুরিমা নিজের বাঁ হাত, যেটাকেও এতক্ষণে সযত্নে ওড়না দিয়ে আড়াল করে রেখেছিল, সেইটাকে এগিয়ে ধরে শিবাঙ্গীর দিকে। শিবাঙ্গী নড়ে চড়ে খানিকটা এগিয়ে এসে ঝুঁকে পড়ে ভালো করে নিরীক্ষণ করে মধুরিমার বাঁ হাতের ওপরে সেই দাগগুলো। ঠিক ফ্রস্ট কাটের মতোই লাগছে দাগটাকে দেখে। শিবাঙ্গীর চোখ দুটো জল জল করে ওঠে দাগটা দেখে। নিজের ডান হাতের তর্জনী দিয়ে দাগটা স্পর্শ করে, আর প্রায় সাথে সাথেই 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে যায় ওর শরীরে। মধুরিমা বিস্মিত হয়ে দেখে শিবাঙ্গীর গোটা শরীর থেকে এক অদ্ভুত নৈসর্গিক আলো বিকিরিত হচ্ছে। যথারীতি সে ভয় পেয়ে নিজের হাত টেনে সরিয়ে নিতে চায়, কিন্তু পারে না। কোনো এক অদৃশ্য জাদু বলে ওর শরীর অনড় হয়ে থাকে। এমনকি মুখ ফুটে শিবাঙ্গীকে ডাকার মতো সামর্থ্যটুকু ওর থাকে না। শিবাঙ্গী কিন্তু মধুরিমার অসহায়তা বোঝে। ও গভীর গলায় বলে ওঠে, ভয় পাবেন না, এই দাগটাই আমাকে এখন সবকিছু বলে দেবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। এটুকু বলেই থেমে যায় শিবাঙ্গী। মধুরিমা এ কথায় খানিকটা আশ্বস্ত হয়। সে অবাক দৃষ্টিতে দেখে শিবাঙ্গীর শরীরে জেগে ওঠা আলোক শিখা একটু একটু করে স্তিমিত হতে হতে একসময় মিলিয়ে গেল। কিন্তু দেহের আলো নিভতেই শিবাঙ্গীর চোখের মনির কালো ভাব সম্পূর্ণ মুছে গিয়ে সাদা আস্তরণে ঢেকে গেল ওর অক্ষিগোলক। মধুরিমার মনে হলো শিবাঙ্গীর দেহ ওর সামনে পড়ে থাকলেও ওর আত্মা যেন শরীর ছেড়ে দিয়েছে।
বাস্তবিক অর্থেই শিবাঙ্গীর আত্মা দেহ ছেড়ে ওই দাগের মধ্যে দিয়ে মধুরিমার স্মৃতিরোমন্থরে বেরিয়ে পড়েছিল। তবে জীবিত অবস্থায় আত্মাকে পুরোপুরি দেহ থেকে বের করা যে অনুচিত তা শিবাঙ্গী জানে। কারণ এই ভুল করলেই আশেপাশের নেগেটিভ শক্তি আকৃষ্ট হয় ও ওই দেহ দখলের চেষ্টা করে। প্রাচীন সাধু সন্ত ও যোগীদের মতানুসারে পাপাত্মা, যারা নিজেদের কোনো কাজ বা ইচ্ছে অপূর্ণ রেখেই পৃথিবীর মোহ ছাড়তে বাধ্য হয়েছিল এবং যারা প্রতিনিয়ত ফিরে আসার জন্য এই মরলোকেই নিরন্তর ঘুরে বেড়াচ্ছে, তারা ওই অবস্থায় আত্মাবিহীন দেহে প্রবেশ করতে চায় এবং একবার তা করে নিলেই দেহের প্রকৃত মালিকের তার দেহের উপরে আর কোনো অধিকারী থাকে না। সে চাইলেও তার দেহে ফিরে আসতে পারে না। দেহবিহীন এক নিরাকার বায়ু হয়ে তাকে শতাব্দীর পর শতাব্দী মুক্তির আকাঙ্ক্ষাতে ঘুরে বেড়াতে হয়। এ কারণেই মৃত্যুর পর যতক্ষণ না দেহ অগ্নিতে দাহ হচ্ছে, ততক্ষণ মৃতদেহের আশেপাশে সব সময় আত্মীয় বা পরিচিতদের থাকাটা নিয়ম ও আবশ্যক। গুহ্য সাধনার পথে চলতে গিয়ে শিবাঙ্গী এই বিষয় জেনেছে ও বুঝেছে, তাই এই সবের কোনোটাই ওর অজানা নয়। এ কারণেই নিজের আত্মার খণ্ডিত এক অংশকে কেবল দেহ থেকে বিচ্ছিন্ন করেছিল। ওর সেই খণ্ডিত আত্মাই মধুরিমার হাতের ওই দাগের মধ্যে দিয়ে তার বিগত কয়েকদিনের স্মৃতিকে মন্থন করা শুরু করে। আর এটা করতে গিয়েই মধুরিমার বহু সুখ দুঃখের স্মৃতির মতোই ও দেখতে পায় মেয়েটার ভয়ের স্মৃতিগুলোকেও। বিশেষত গত দুদিন ধরে যে ও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, সেগুলো স্পষ্ট হয়ে ওঠে শিবাঙ্গীর চোখের সামনে। বা সহজে বললে বলতে হবে, শিবাঙ্গীর সূক্ষ্ম দেহ সময়ের তরণী বেয়ে পৌঁছে যায় সেই মুহূর্তগুলোতে। সেদিন দুপুরে মধুরিমার স্বামী অসিতের খোলসে যে ছিল, সে মধুরিমার হাত ধরতেই ভয়ে রক্তশূন্য হয়ে পড়ে মধুরিমা। নড়ার বা কথা বলার মতো শক্তি থাকে না ওর ভেতরে। অসিত ওর খুব কাছে ঘেঁষে এসে ওর দেহের ঘ্রাণ নিতে থাকে। ক্ষণিকের জন্য দৃষ্টিটা দেখলে মনে হতে পারে স্বামী তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যাবে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার তিল মাত্র এতে নেই, বরং সবটাই বেশি ভয়ানক ও ভয়াবহ। শিবাঙ্গী বোঝে, এখনই যদি মধুরিমা অসিতের থেকে দূরে সরে না যায়, তবে ওর কপালে সমূহ বিপদ নিশ্চিত। কিন্তু শিবাঙ্গীর ওই মুহূর্তে শুধু দেখা ছাড়া আর কিছুই করার মতো সাধ্য নেই। কারণ স্মৃতির গভীরে অবগাহন করে কোনো কর্ম কেউ বদলাতে পারে না। আর জগৎ সৃষ্ট নিয়মের ঊর্ধ্বে নরকের দ্বারপালও যে নয়। শিবাঙ্গী উদ্বিগ্ন চিত্তে তাই নীরবে শুধু দেখে চলে। ও দেখে অসিতের চেহারায় এক অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়েছে। নাকটা চ্যাপ্টা হতে হতে মিলিয়ে যাচ্ছে প্রায়। চোখ দুটিও কঠোরগত হতে হতে একবারে ভিতরে চলে গিয়েছে। চোখের মনির সাদা কালো রং দূরীভূত হয়েছে, ঠিক রক্তের মতো লাল টকটকে হয়ে উঠেছে। গোটা মুখমণ্ডলে থাকার মাঝে আছে এক বিরাট মুখগহ্বর, যার প্রতি কোনায় কোনায় শানিত ছুরির মতো কুচি কুচি দাঁতের সারি সাজানো। মুখ ছাড়াও অসিতের হাত পায়ের আকারেও পরিবর্তন এসেছে। দেহ মাত্রাতিরিক্ত বড় হয়ে উঠেছে, ঠিক কোনো দানবের মতো। এই ভয়ানক চেহারা যে কার হতে পারে তা শিবাঙ্গীর জানা, আর জানা বলেই একে এই মানব লোকে দেখে ও পর্যন্ত শিউরে ওঠে। তবে একটা বিষয় ওকে শান্তি দেয়, আর তা হলো এই রূপ ও ছাড়া আর কেউ দেখতে পাবে না, অন্তত মধুরিমা তো নয়। কারণ এই বিভৎস রূপ দেখে কোনো সুস্থ মাথার সাধারণ মানুষের পক্ষে জীবিত থাকা সম্ভব নয়। হয় সে স্মৃতি মুছতে আত্মহত্যার পথ বেছে নেবে, নয়তোবা তার হৃদযন্ত্র আপনা আপনি বিকল হয়ে যাবে। এদিকে অসিতের মুষ্টিতে আবদ্ধ হয়ে মধুরিমা যখন সরাহত হরিণীর মতো হাল ছেড়ে দিয়ে সুনিশ্চিত মৃত্যুর প্রহর গুনছে, ঠিক ওই মুহূর্তে ওদের ফ্ল্যাটের দরজায় বাইরে টোকা পড়ে। শিবাঙ্গী স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ ওটুকু প্রাণস্পন্দন ও বহির্জাগতিক উপস্থিতি ওই মুহূর্তে যথেষ্ট ছিল মধুরিমাকে রক্ষা করার জন্য। দরজাতে টোকা পড়তেই ওই জীব ছেড়ে দিল মধুরিমাকে, সেই সাথেও ফিরে এলো অসিতের রূপে। মুক্তি পেয়েই মধুরিমা ছুটল দরজার দিকে।
এক টানে দরজাটা খুলে দিতেই শিবাঙ্গী দেখল প্রায় প্রায় অসিতের বয়সী একজন পুরুষ আর তার সাথে একজন নারী দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে। এদের দুজনকে দেখেই মধুরিমা কেঁদে ফেলল। মধুরিমাকে কাঁদতে দেখে নারীটি সহানুভূতি মাখা স্বরে জানতে চাইল কি হয়েছে। মধুরিমা কিন্তু জবাব দিতে পারল না কোনো, বরং ওর কান্নার বেগ বেড়ে গেল। পুরুষটি চিন্তিত স্বরে কিছু বলতে যেতেই মধুরিমা তাকে বলল, বাইরে দাঁড়িয়ে এত কথা বলা যায় না রাতুলদা, আপনারা ভেতরে আসুন। মধুরিমার মুখে রাতুল নামটা খানিক আগেই শিবাঙ্গী শুনেছিল। তাতেই ও বুঝল এ হলো অসিতের অফিসের সেই সহকর্মী ও বন্ধু, যে সেদিন অত কিছুর পরেও ওকে ঘরে ফিরিয়ে এনেছিল। তার সাথের ওই নারী যে তার স্ত্রী বা বান্ধবী হবে তা অনুমান করল শিবাঙ্গী। বলা বাহুল্য, এরা যে অসিত বা মধুরিমার শুভাকাঙ্ক্ষী স্থানীয় সেটাও বুঝতে পারল। আর তাই ওদের উপস্থিতিতে অসিতের ক্রিয়াকলাপ ঠিক কিরূপ হয় তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল শিবাঙ্গী। রাতুল আর তার সাথের ওই নারী রুমের ভিতরে পা দিতেই তাদের কিছু সন্দেহ হয়, বিশেষত রাতুল। অসিতকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায় বলে মনে হয় শিবাঙ্গীর। তার সাথে আসা নারীটিও বরং তুলনামূলক লঘু আচরণ দেখায় ও স্মিত হেসে বলে, ছুটির দিনে ফোন না করেই চলে এসেছি বলে কি রাগ করেছেন অসিতদা? আসলে আমরা একটা মুভি দেখতে বেরিয়েছিলাম, ভাবলাম আপনাদের দুজনকেও সাথে নিয়ে যাই। কথাটা শুনে মধুরিমা যে খানিকটা স্বস্তি ফিরে পেল তা ওকে দেখেই বোঝে শিবাঙ্গী। এতক্ষণ যে দমচাপা ভয়টা বুকে নিয়েও বসেছিল তা যেন এক লহমায় দূর হয়ে যায়। মনের দিক দিয়ে স্বাভাবিক হতেই ও বলে ওঠে, বাহ, এ তো ভালো আইডিয়া দীপালিদি। অসিতের শরীর খারাপ, তাই ও হয়তো যাবে না, কিন্তু আমি যাব তোমাদের সাথে। কথাটা এক নিঃশ্বাসে বলেই মধুরিমা আর চোখে ফিরে তাকায় একবার স্বামী অসিতের দিকে। শিবাঙ্গী খেয়াল করে স্ত্রীর কথা কানে যাওয়া মাত্র অসিতের দুই চোখে অদ্ভুত আগুন জ্বলে ওঠে। এই আগুন যে প্রতিশোধ আর প্রতিহিংসার তা বুঝতে অসুবিধা হয় না ওর। হয়তো অসিতের চোখের ভাষা পড়ে রাতুলও ওর মনের ভাব বুঝতে পারে, আর তাই মৃদুস্বরে ও অসিতকে বলে, না না, অসিতের যদি খুব শরীর খারাপ থাকে তবে মুভিতে যাওয়ার দরকার নেই, আমরা না হয় এখানেই থাকি, গল্পগুজব করেই টাইম পাস হয়ে যাবে। দীপালিও এ কথায় সমর্থন জানায়, কিন্তু মধুরিমা কিছুতেই সম্মত হয় না। খানিক আগেই ও যে দৃশ্য নিজের চোখে দেখেছে তার কোনো রকম পুনরাবৃত্তি যাতে না ঘটে, বা ঘটলেও তা যাতে সকলের চোখের সামনে না হয়, এটা ভেবেই যে ও বার করে বাইরে বেরোনোর কথা বলছে তা বুঝতে অসুবিধা হয় না শিবাঙ্গীর। অন্যদিকে রাতুল বোঝে যে ওদের এখানে আসার আগেই হয়তো এমন কিছু ঘটেছে যার জেরে মধুরিমা ভীত হয়ে রয়েছে। ও যেন তেন প্রকারে ফ্ল্যাটের বাইরে বেরোতে চাইছে। বিষয়টা বুঝেই রাতুল জল খাওয়ার অছিলায় কিচেনে গিয়ে মধুরিমাকে নিজের কাছে ডেকে নেয় এবং ওর ভীতির কারণ জানতে চায়। জবাবে মধুরিমা একবার অদূরে বসে থাকা অসিতের দিকে তাকিয়ে বলে, আগে আমায় এখান থেকে বাইরে নিয়ে চলুন, তারপর আমি সব বলছি। এর বেশি আর কিছু বলার প্রয়োজন হয় না মধুরিমার। রাতুল ওর বাড়িয়ে ধরা জলের গ্লাসটা থেকে এক ঢোক জল খেয়েই তাড়াতাড়ি বলে ওঠে, ঠিক আছে। এরপর উঁচু স্বরে খানিকটা অসিতকে শুনিয়েই বলে, বেকার ঘরে বসে ছুটির দিনটা নষ্ট করে কি লাভ দীপালি, এর থেকে চলো তিনজনে বাইরে থেকে একটু ঘুরে আসি। অসিত অসুস্থ যখন, তখন ও না হয় ঘরে একটু রেস্ট নিক, আমরা খুব বেশি দেরি করব না। যাকে বলল কথাগুলো সেই দীপালি প্রথমটাতে একটু অবাক হলেও রাতুলের কথাতে সম্মত হলো। এরপর মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই মধুরিমা তৈরি হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বাইরে থেকে দরজাটা লক করতে ভুলল না। এরপরের বেশ খানিকটা সময় শিবাঙ্গী শুধু সেসব ঘটনাগুলো দেখতে পেল যেগুলো মধুরিমার স্মৃতিতে ছিল। অর্থাৎ ওই ফ্ল্যাটের বাইরে রাতুল আর দীপালির সাথে মধুরিমার কাটানো মুহূর্তগুলোই ও দেখল। শিবাঙ্গী দেখল মধুরিমা নিজের অভিজ্ঞতার কথা রাতুল আর দীপালির কাছে শেয়ার করতেই তাদের দুজনেরই ভয়ে চোখ মুখ ফ্যাকাশে বিবর্ণ হয়ে উঠল। অবশ্য এতে ওদের দোষ দেওয়া চলে না।
অমন কথা যে কোনো সুস্থ মানুষকেই ভয়ভীত করে তোলার জন্য যথেষ্ট। শিবাঙ্গী আরও দেখল দীপালি ও রাতুল দুজনে মিলে মধুরিমাকে সান্ত্বনা দিয়ে ওর নাম বলছে এবং এটাও বলছে যে কেউ যদি অসিতকে সুস্থ করতে পারে তবে একমাত্র শিবাঙ্গী। ওদের তিনজনের মাঝে যখন ওকে নিয়ে কথা চলছে ঠিক তখনই মধুরিমার ফোনে একটা কল আসে। শিবাঙ্গী দেখল কলটা পেতেই মধুরিমার মুখ ভয়ে উত্তেজনায় ভরে উঠল। তবে যেই ফোন করে থাকুক, সে যে ওর পরিচিত তা কল রিসিভ করেই ওর সরাসরি সেই ব্যক্তির নাম নিয়ে প্রশ্ন করা দেখেই বুঝতে পারল শিবাঙ্গী। কল রিসিভ করে ফোন কানে তুলে নিয়েই মধুরিমা বলল, হ্যাঁ দত্তবাবু বলুন। ফোনের ও প্রান্ত থেকে দত্তবাবুর কথা শিবাঙ্গীর কান অবধি না পৌঁছালেও তা শুনে মধুরিমার বিস্ময়ে আঁতকে ওঠা দেখে ও বুঝতে পারল যাই ঘটে থাকুক না কেন তা অত্যন্ত গুরুতর। কল শেষ হতেই কান থেকে ফোন নামিয়েই মধুরিমা রাতুল ও দীপালিকে যা বলল তা শিবাঙ্গীও শুনল, আর যথারীতি তা সত্যি হাড় কাঁপানোর মতো। মধুরিমা বলল ওরা বেরিয়ে আসার পরপরই নাকি ওর কাজের মাসি, যাকে সেই দিন সকালে ও কাজ থেকে বের করে দিয়েছিল, তাকে ওর ফ্ল্যাটের দরজার বাইরে দেখা যায়। আশেপাশের অন্যান্য ফ্ল্যাটের লোকেরা ভাবে হয়তো সে কাজ করতেই এসেছে, তাই তেমন কোনো সন্দেহ হয়নি তাদের। কিন্তু কিছুক্ষণ বাদেই যখন ওর ফ্ল্যাটের ভেতর থেকে তীব্র এক আর্তচিৎকার তারা শুনতে পায় ও সেই সাথে ভেতর থেকে বন্ধ দরজার ফাঁক গলে টাটকা রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে, তখন তাদের মনে সন্দেহ জাগে। 4-5 জন একত্র হয়ে ওদের ফ্ল্যাটে বেল বাজায়, কিন্তু ভেতর থেকে আর কোনো সাড়া না পেয়ে তারা বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলে। আর তারপরেই ভেতরের দৃশ্য দেখে তাদের সকলের পায়ের তলার মাটি এক্কেবারে সরে যায়। মধুরিমা নিজেও সে কথা বলতে গিয়ে কেঁপে ওঠে আতঙ্কে। তার কথার সারমর্ম থেকে শিবাঙ্গী বোঝে অসিতের বেশ ধরে থাকা ওই পাশবিক সত্তা কাজের দিদিকে অত্যন্ত নির্দয়ভাবে মেরে ফেলেছে। আর শুধু মেরেই ফেলেনি, মধুরিমার প্রতিবেশীরা অসিতকে ওই ভদ্রমহিলার মৃতদেহ থেকে মাংস খুবলে খেতে দেখেছে। তারা পুলিশে খবর দিয়েছে এবং অসিত যাতে পালাতে না পারে তার জন্য বাইরে থেকে ফ্ল্যাট ঘিরে রেখেছে। অবশ্য অসিত তাদের দেখার পরপরই জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই লোকাল এক ডাক্তারকেও খবর পাঠিয়েছে তারা। যথারীতি এসব শোনার পর আর রাতুল দেরি করে না, মধুরিমাকে নিয়ে ওরা বেরিয়ে পড়ে। শিবাঙ্গীও ওদের অনুসরণ করে। মধুরিমার অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছাতেই একাধিক পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের পাশাপাশি অগণিত মানুষের ভিড়ে সরগরম হয়ে থাকতে দেখে ওরা। ভিড় ঠেলে ফ্ল্যাটে পৌঁছাতেই ভিতরের দৃশ্য দেখে চক্ষু স্থির হয়ে যায় ওদের। ওরা দেখে ওই ভদ্রমহিলার দেহ সাদা চাদরে ঢেকে স্ট্রেচারে তোলা হচ্ছে। টাটকা লাল রক্তের ছোপ চাদরটাকে ভিজিয়ে তুলেছে জায়গায় জায়গায়। চাদরে ঢাকা থাকলেও তার করুণ পরিণতি লুকোনো থাকে না ওদের কাছে। তার পেটের ক্ষত থেকে ঝুলে বেরিয়ে আসা পাকস্থলীর অংশ চোখে পড়ে যায় মধুরিমাদের। এত জঘন্য নৃশংস দৃশ্য দেখে দীপালি সংজ্ঞা হারায়। রাতুল ওখানেই বমি করে ফেলে। খালি মধুরিমা বিদ্যুৎ পৃষ্ঠের মতো নিথর নীরব হয়ে তাকিয়ে থাকে ওই দেহের দিকে। শিবাঙ্গী দেহটাকে যত সম্ভব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। মরদেহটির থেকে যে ঊর্জা ও অনুভব করতে পেরেছিল তা যতটা ভয়াবহ ঠিক ততটাই করুণ। একই সাথে ও ভয় ও দুঃখের একটা মিশ্র অনুভূতি তৈরি হয়েছিল ওর ভেতরে। এক চূড়ান্ত নেগেটিভ অস্তিত্বের আভাস পেয়েছিল ও। খুব বেশি না হলেও শিবাঙ্গী বুঝতে পেরেছিল এই যেই হোক না কেন এর মূল উদ্দেশ্য হলো নিজের অস্তিত্বকে সবার সামনে তুলে ধরা এবং একই সাথে মানুষের ভয় ও কষ্টকে নিজের আধার বানিয়ে নিজের স্বরূপটাকে টিকিয়ে রাখা। নরকের সবথেকে কুখ্যাত জীবেদের মধ্যে থেকে কেউ যে এই সমস্ত ঘটনার পিছনে দায়ী তা বুঝতে অসুবিধা হয় না শিবাঙ্গীর। কিন্তু সেই সাথে এই প্রশ্নও ওর মনে জাগে যে তেমন কোনো নরক জীব এই নরলোকে উঠে এলো কি করে, আর কি করেই বা সে এতটা সময় ধরে নিজেকে টিকিয়ে রেখেছে এখানে। কারণ শিবাঙ্গীর জ্ঞান অনুযায়ী
তারা নিজেরা কখনোই স্বেচ্ছায় মানুষের মাঝে আসে না, যদি না তাদের আহ্বান জানানো যায়। এই প্রশ্নটা ভেতরে তৈরি হতেই শিবাঙ্গীর সূক্ষ্মদেহ তীর তীর করে কেঁপে উঠল। আত্মারূপে স্মৃতি বিচরণের সময় কোনো রকম চিন্তা বা অনুভূতি যদি মানুষকে পীড়িত বা উত্তেজিত করে তোলে, তবে আর বেশিক্ষণ সে দেহের বাইরে থাকতে পারে না। তার সমগ্র সত্তা তাকে নিজের দিকে টেনে নেয়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই হলো। মধুরিমার স্মৃতি সমুদ্রের গভীরে ডুবে থাকা শিবাঙ্গী এক ঝটকায় ফিরে এলো নিজের দেহে। দমকা একটা শ্বাসবায়ু টেনে স্বাভাবিক হয়ে উঠল সে। তার চোখের রং পরিবর্তন হয়ে স্বাভাবিক হয়ে গেল। এমনকি দেহে জেগে ওঠা জ্যোতিপুঞ্জও স্তিমিত হতে হতে মিলিয়ে গেল পুরোপুরি। গোটা ঘটনাটা সচক্ষে দেখে চলা মধুরিমা ভয়ে আতঙ্কে কেঁপে উঠল রীতিমতো। শিবাঙ্গী দুহাত জড়ো করে বুকের কাছে নিয়ে সশব্দে উচ্চারণ করল সৃষ্টির বীজ মন্ত্র, ওম। তারপর মৃদু হেসে মধুরিমাকে বলল, ভয় পাবেন না, আমি ঠিক আছি। যা দেখলাম তা মোটেই ভালো লাগলো না আমার। আর বুঝলাম বিষয়টা যতটা দেখা যাচ্ছে তার থেকে আরো অনেক বেশি জটিল। শিবাঙ্গীর শেষের দিকের কথাগুলো অনেকটা স্বগোক্তির মতো শোনায়, আর সেগুলো বলতে বলতেই কি একটা গভীর ভাবনা যে ঘিরে ধরে ওকে। এরপর খানিকটা সময় নিজের খেয়ালে মগ্ন থেকেই ও হঠাৎ মধুরিমাকে প্রশ্ন করে, এ তো গেল কাল দুপুরের থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টার কথা। এরপর আর কি কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে আপনার? আর হ্যাঁ, আর একটা বিষয় জানতে চাইব, আপনার স্বামী মানে অসিতবাবু এখন কোথায়? হসপিটালে নাকি লকআপে? শিবাঙ্গী খেয়াল করল অসিতের নামটা নিতেই মধুরিমা যেন একেবারে শিউরে উঠল। ও বুঝল গতদিনের ঘটনার রেশ মধুরিমার মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। আর খুব সম্ভবত যতটা শিবাঙ্গী দেখেছে তার থেকেও বেশি কিছু কাল মধুরিমার সাথে ঘটেছে, এবং সেটা অবশ্যই অসিতকে কেন্দ্র করে। শিবাঙ্গীর আশঙ্কা যে ভুল নয় তা প্রমাণ হয়ে যায় মধুরিমার কথা থেকেই। ভয় জড়ানো গলায় সে বলে, অসিতকে পুলিশ প্রথমে লোকাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু পথেই তার জ্ঞান আপনা থেকেই ফিরে আসে। সে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দেয়, বারবার নাকি সাহায্যের প্রার্থনা জানাতে থাকে। ওকে দেখে মনে হয় ও যেন নিজে খুব কষ্টের ভেতরে রয়েছে। ওর এমন অদ্ভুত আচরণে পুলিশ কর্মীদের মাঝেও অস্বস্তি ছড়িয়ে পড়ে। ওর যে মাথার ঠিক নেই তা নিয়ে ওরা প্রায় সকলেই একমত হয়ে যায়, এবং রিপোর্টেও সেই বিষয়টাই উল্লেখ করে বিশেষভাবে। এতটা এক নিঃশ্বাসে বলেই খানিকক্ষণের জন্য থেমে যায় মধুরিমা। সাময়িক একটা ছোট্ট বিরতি নিয়েই ও আরও বলে ওঠে, আমাকেও থানায় যেতে হয়। পুলিশের তরফ থেকে নানা জিজ্ঞাসাবাদ চলে। রাতুলদাও আমার সাথে যায়। অনেক রাতে থানা থেকে যখন বেরোই তখন আমি মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। আমাকে রাতুলদা একা ফ্ল্যাটে থাকতে দিতে রাজি হয়নি, তাই আমি ওর সাথে ওর বাড়িতে চলে যাই। দীপালিদি আর রাতুলদার অসুস্থ মা বাড়িতেই থাকে, তাই আমার অসুবিধা হবে না ভেবেই তিনি আমায় সাথে নিয়ে যান। ওদের বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই দীপালিদি খাবার জন্য সাধলেও আমার ইচ্ছে হয়নি। তাই একটু ফ্রেশ হয়ে ওদের বাড়ির একটা এক্সট্রা রুমে আমি শুয়ে পড়েছিলাম। সারাদিন ধকলের পর শরীর আর মন এত কাহিল হয়ে পড়েছিল যে ঘুমিয়েই পড়েছিলাম আমি। হঠাৎ ঘুম ভেঙে গেল একটা অত্যন্ত পরিচিত কণ্ঠের কান্না শুনে। ধরপর করে বিছানা ছেড়ে উঠে বসলাম আমি। সময়ের আন্দাজ লাগাতে গিয়ে মোবাইলের ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত প্রায় 2:30 বাজে। মনে হলো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম, কারণ এই সময়ে ওই কণ্ঠ এখানে আসবে কিভাবে? যেই মাত্র এই কথা মনে হলো সেই মুহূর্তে সেই একই সুরে কান্নার আওয়াজ শুনলাম। কণ্ঠটা অসিতের ছিল। বললে বিশ্বাস করবেন না ম্যাডাম, জীবনে এত ভয় আমি কোনোদিন পাইনি। যে মানুষটার সাথে সারা জীবন কাটাবো বলে কোনো এক সময় স্বপ্ন দেখতাম, কাল ওই গভীর রাতে তার কণ্ঠ শুনেই মনে হয়েছিল জীবনের সব থেকে বড় অভিশাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। অসিত পুলিশের কাস্টাডিতে,
তাই ওর পক্ষে যে তখন ওই মুহূর্তে ওখানে আসা সম্ভব নয় সেটা আমি জানতাম। আর জানতাম বলেই ওর কণ্ঠ নিয়ে যে কে কাঁদছে তা ভাবতে গিয়েই ভয়ে হাত পা অসাড় হয়ে আসছিল আমার। মনে মনে ঠাকুরের নাম নিচ্ছিলাম আমি। চেঁচিয়ে যে রাতুলদা বা দীপালিদিকে ডাকবো তাও পারছিলাম না, গলা দিয়ে আওয়াজই আসছিল না কোনো। অথচ ওরা কিন্তু পাশের ঘরেই ছিল। এরপর শুরু হলো সেই কণ্ঠের সাহায্য প্রার্থনা। ক্ষণিকের জন্য মনে হলো যেন অসিত খুব বিপদে পড়েই ওভাবে ডাকছে আমায়। ভয় হলো, সন্দেহ জাগলো ভেতরে। ভাবলাম তবে কি সবটাই ভুল? তারপরেই গত রাতের কথাগুলো মনে পড়ে গেল আমার। ভেতর থেকে কে যেন বলল, ভুলেও ভুল করিস না, প্রাণে বাঁচবি না না হলে। কান্নার বেগ এরপরে প্রবলতর হলো। দুই কান হাত দিয়ে ঢেকে যতটা সম্ভব ওই শব্দকে আটকানোর চেষ্টা করলাম। আমার দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে একসময় ধীরে ধীরে কান্না থেমে গেল। সব অস্বাভাবিক রকম চুপচাপ হয়ে উঠল। আমি ভাবলাম বিপদ কেটেছে বুঝি। ঘড়ির কাঁটাও তখন একটু একটু করে এগিয়ে গিয়ে নতুন দিনের প্রাক মুহূর্তে হাজির হয়েছে। ঠিক তখনই ঘটল আসল বিপত্তি। হঠাৎ বাইরের ঘর থেকে তুমুল হট্টগোল, কোলাহলের আওয়াজ ভেসে এলো। এবারে কিন্তু অসিতের কণ্ঠ নয়, বরং রাতুলদা আর দীপালিদির চিৎকার শুনতে পেলাম। শুনলাম রাতুলদা মা মা বলে কাঁদছে বাচ্চাদের মতো, দীপালিদিও তাই। বুঝলাম কাকিমা মানে রাতুলদার মায়ের কিছু একটা হয়েছে। আর থাকতে পারলাম না ঘরের ভেতরে। দরজা খুলে বাইরে বেরোতেই দেখতে পেলাম বাড়ির সব কটা আলো জ্বলছে নিভছে। চোখ গেল ঠিক আমার ঘরের একদম সামনের ঘরটায়, যেখানে রাতুলদার মা থাকেন। সেই রুমটায় দীপালিদি আর রাতুলদাকে দেখতে পেয়ে এগিয়ে যেতেই দেখলাম ঘরের ভিতরে তাণ্ডব শুরু হয়েছে। একটা দুর্ঘটনার পর থেকে রাতুলদার মায়ের ফুল বডি প্যারালাইজড। প্রায় বছর দুয়েক হলো একভাবে বিছানায় পড়ে আছেন। শুধু মাথাটা বাদ দিয়ে দেহের কোনো অংশই তিনি নাড়াতে পারেন না। অথচ সেই মানুষটাকেই এই মুহূর্তে দেখতে পেলাম সম্পূর্ণ বেঁকে গিয়েছে ধনুকের মতো। হাত পা মুখ বেঁকে গিয়ে বিভৎস রূপ নিয়েছে। মুখ বেয়ে গ্যাজলা আর রক্ত গড়িয়ে নামছে, আর চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। ভদ্রমহিলার যে অসম্ভব কষ্ট হচ্ছিল তা বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো ভীষণ শক্তিশালী অদৃশ্য কোনো শক্তি ওর ওপর ভর করেছে বা ওকে দিয়ে ওগুলো করিয়ে নিচ্ছে। না হলে যে মানুষ 2 বছর ধরে বিছানায় শোয়া তাকে সামাল দিতে রাতুলদা আর দীপালিদির মতো দুজন শক্ত সমর্থ মানুষকে হিমশিম খেয়ে যেতে হয়। দূরে দাঁড়িয়ে ভয়ে ভয়ে দেখছিলাম আমি ওদের। হঠাৎ ভদ্রমহিলার চোখ আমার দিকে পড়তেই ছেলের বউকে ঠেলে ফেলে দিয়ে সোজা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে চলে এলেন আমার কাছে। গোটা দৃশ্যটা দেখে এত ভয় পেয়ে গেলাম যে চিৎকার পর্যন্ত করতে পারলাম না আমি। রাতুলদা দীপালিদিও রীতিমতো হতবাক ঘটনার আকস্মিকতায়। দীর্ঘ 2 বছর ধরে শয্যাশায়ী মানুষটার হঠাৎ সচল হয়ে ওঠায় তারা আনন্দিত হতে ভুলে গেল, বরং ভয় আর বিস্ময়ে আত্মহারা হয়ে নিজেরাই চিৎকার করে উঠে আমায় সাবধান হয়ে যেতে বলে। এদিকে আমার অবস্থাও তথৈবচ। নড়ার সাধ্য নেই, চেঁচাবার সামর্থ্য নেই, শুধু মূর্তির মতো নীরবে বিস্ফোরিত নয়নে চেয়ে রইলাম আমি। ভদ্রমহিলা আমার কাছে এগিয়ে এসে গলা চেপে ধরতে গেল। ঠিক তখনই রাতুলদা ছুটে এসে চেপে ধরল ওকে। বাধা পেয়ে খেপে উঠল সে, কিন্তু তারপরেই যে কি হলো বুঝলাম না। ধপ করে মেঝেতে পড়ে গেলেন বৃদ্ধা। কাটা পাঠার মতো হাত পা ছুটতে লাগলেন। ভয় লাগলো ভীষণ। বাইরের টেবিলের ওপর রাখা একটা জলের বোতল নিয়ে ওনার কাছে এগিয়ে যেতে চাইলাম, চোখে মুখে জলের ছিটে পড়লে যদি ওনার ভালো লাগে এই ভেবে। কিন্তু জল দেখে রাগে হিংস্র পশুর মতো গলা থেকে গড় গড় আওয়াজ বের করতে লাগলো ওই ভদ্রমহিলা। আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে অদ্ভুত গলায় বলে উঠল, মরবি মরবি তুই, তোর বরের মতো তোকেও শেষ করবে। ব্যাস
এরপর আর কিচ্ছু না, একটা শব্দও না। ওখানেই মেঝের ওপরে হাত পা ছড়িয়ে একেবারে স্থির নিথর হয়ে পড়ে রইলেন। ওনার ছেলে বা বৌমারও আর সাহস হচ্ছিল না ওনার কাছে ঘেঁষার, ওর দেহে প্রাণ আছে কি নেই তা দেখার। এর খানিকক্ষণের মধ্যেই ভোর হয়ে গেল। রাতুলদা পাড়ার একজন ডাক্তারকে ডেকে আনতেই তিনি বৃদ্ধাকে পরীক্ষা করে যা বললেন তাতে আমাদের তিনজনেরই হুঁশ উড়ে গেল। শিবাঙ্গী ভুরু কুঁচকে জানতে চাইল কি বললেন ডাক্তার। মধুরিমা ওর দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে কলের পুতুলের মতো বলে ওঠে, ডাক্তার বললেন বৃদ্ধার মৃত্যু নাকি বহু আগেই হয়ে গিয়েছে। গত রাতে 2:30 থেকে 3টার মধ্যে নাকি উনি মারা গিয়েছিলেন। অথচ ওই এত কিছু কিন্তু ভোর রাতে 4:30 থেকে 5টার মধ্যে ঘটেছিল ম্যাডাম। এবারে আপনি বলুন, একজন মরা মানুষ কিভাবে এসব কাণ্ড দেখালো আমাদের? কিভাবে সে নিজের মুখে আমায় হুঁশিয়ারি দিল? গোটা বিষয়টা যে নিছক সাধারণ কিছু নয় তা আগেই বুঝেছিলাম, কিন্তু তার ভয়াবহতা যে এতটা বেশি হতে চলেছে তা বুঝতে পারিনি আমি। আজ বুঝলাম, আর তাই ধাতস্থ হয়ে সোজা আপনার কাছে ছুটে এসেছি ম্যাডাম। এবারে আপনিই যা করার করুন, যেভাবে পারেন করুন, খালি দয়া করে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন ম্যাডাম। এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে চলা শিবাঙ্গীর মুখে হাসির ঝিলিক খেলে যায় মধুরিমার শেষের কথাগুলো শুনে। ও নিজের সিটে নড়ে চড়ে উঠে বসে বলে ওঠে, এই আশাটা যদি আরো আগে আসতেন তবে হয়তো এতটা সমস্যার সম্মুখীন হতে হতো না আপনাদের। যাই হোক, যেটুকু বুঝতে পারছি অবস্থা গুরুতর। যে অপশক্তি এসবের পেছনে রয়েছে তা বড়ই কুটিল ও শক্তিশালী এবং হিংস্র। সে সাথে আরও একটা বিষয় মনে হচ্ছে আমার, তবে সেটা প্রমাণ সাপেক্ষ, তাই সেটা এখন বলবো না। আগে সব কিছু নিজে দেখব, তারপর ক্যালকুলেশনে আসব। আচ্ছা, এবারে বলুন তো, ওই বৃদ্ধার মরদেহ কি দাহ করা হয়ে গেছে? আমি দেহটি দেখতে চাই। মধুরিমা বলে ওঠে, অবশ্যই ম্যাডাম, চলুন। সরু গলিটার একবারে শেষ মাথায় সাদা রঙের ছোট্ট দোতলার বাড়িটার সামনে হাজির হতেই লোকজনের একটা ছোট্ট জটলা চোখে পড়ে যায় শিবাঙ্গীর। অনুমানে বোঝে এরা সম্ভবত রাতুল দত্তের পড়শি। বাড়িতে আকস্মিক মৃত্যু ঘটায় সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে এসেছে। ওর অনুমান যে ভুল নয় তা ভিড়ের কাছাকাছি পৌঁছাতেই বুঝতে পারল শিবাঙ্গী। ভিড়ের ভেতর থেকে ফিসফাস কথা যেটুকু ওর কানে এসে পৌঁছায় তাতেও বোঝে এরা সকলেই বৃদ্ধার ওই আকস্মিক মৃত্যুতে বেশ চিন্তিত। কয়েকজন তো আবার গত রাতে এই বাড়িতে যে কিছু একটা ভয়ানক ঘটেছে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় রত। তাদেরই দুজনের কথার যেটুকু ওর কানে এলো তার সারমর্ম করলে দাঁড়ায়, গতকাল অনেক রাতে পাড়ার কুকুরগুলোর অকারণ কান্না শুনে ঘুম ভেঙে যায় ওই ভদ্রলোকের। কি হয়েছে বুঝতে না পেরে উঠে পড়েন তিনি। জল তেষ্টা পেয়েছিল তার, তাই অত রাতে মেইন ডোর খুলে বাইরে না এসে সরাসরি নিজের কিচেনে চলে যান। তার কিচেনের বড় জালনা দিয়ে এই রাতুলবাবুর বাড়ি আর রাস্তার বেশ খানিকটা অংশ ভালোভাবে দেখা যায়। তাই ফ্রিজ থেকে জলের বোতল বের করে জল খেতে খেতে ওই জালনার একটা পাল্লা হালকা খুলে ফেলেন তিনি। আর ঠিক তখনই রাস্তার দিকে চোখ পড়তেই এক অত্যন্ত ভয়াবহ দৃশ্য দেখতে পান। তিনি দেখেন রাতুলবাবুর বাড়ির সামনে এক অদ্ভুত আকৃতি ঘুরে বেড়াচ্ছে। তাকে এ জগতের কোনো জীবের সাথেই তুলনা করা যায় না। চার পেয়ে জীবের মতো হলেও জন্তুটার দেহ অবিকল মানুষের মতো। তার নগ্ন দেহের রং ফ্যাটফেটে সাদা। দেখে মনে হয় যেন রক্তশূন্যতায় ভোগা কোনো রুগী সে। মাথার লালচে চুলগুলো বড় বড়, হাত ও পায়ের ধারালো নখগুলিও বেশ বড় বড়। তবে সব থেকে ভয়ানক হলো তার মুখ। নাকবিহীন অস্থি চর্মসার মুখের অক্ষিকোটরে ধক ধক করে জ্বলতে থাকা লাল চোখগুলো দেখলে মনে হয় সেখানে শ্মশানের চিতা জেলে রেখেছে কেউ। সুতীক্ষ্ণ সরু সরু দাঁতে ভরা মুখের বিশাল হা থেকে ঝুলে রয়েছে টকটকে লম্বা লাল জিভ। এমন ভয়ঙ্কর জীবকে দেখেই যে কুকুরগুলো ভয় পেয়ে গেছে
এবং কেঁদে বেড়াচ্ছে তা বুঝতে পারেন ওই ভদ্রলোক। জন্তুটার আকার ও রকম সকম দেখে তিনি নিজেও যথেষ্ট ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু কিছুতেই ওদিক থেকে দৃষ্টি ফেরাতে পারছিলেন না নিজের। জন্তুটা রাতুল বাবুর বাড়ির বাইরে ইতস্তত ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ একদম তার মূল দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর একটু একটু করে তার পেছনের পা দুটোতে ভর দিয়ে ঠিক মানুষের মতো উঠে দাঁড়িয়ে পড়ে। ঘুমের ঘরে ভুল দেখছেন ভেবে ভদ্রলোক চোখ কচলে ভালোভাবে তাকাতেই হঠাৎ সব গায়েব হয়ে যায়। কোথায় সেই রহস্যময় জীব, কোথায় কি, সব যেন পলকে বাতাসে মিলিয়ে যায়। ওই ভদ্রলোকের কথা শুনে আর একজন বলেন, তিনি গত রাতে রাস্তার কুকুরগুলোকে অদ্ভুতভাবে কাঁদতে শুনেছিলেন, আর তারা যে কিছু দেখে ভয় পেয়ে কাঁদছিল সে বিষয়ে তিনি নিশ্চিত, কারণ তার বাড়িতেও একটি পোষ্য রয়েছে এবং সেও ওই কান্না শুনে কাল রাতে ভয়ে খাটের নিচে ঢুকে কুই কুই শব্দ করে গেছে। আশেপাশের কথোপকথন, এসব টুকরো টুকরো অংশগুলো শিবাঙ্গীর অন্তইন্দ্রিয়কে বুঝিয়ে দেয় যে এখানে কোনো সাধারণ অপশক্তির আগমন হয়নি। যে এসেছিল তার এনার্জি যথেষ্ট খারাপ, তাই তো এখনো এখানকার বাতাসে একটা গুমোট দমচাপা ভারী ভাব বিদ্যমান করছে। সাধারণত কেউ মারা গেলে মরদেহ দাহ না হওয়া পর্যন্ত একটা গুমোট চাপা ভাব পরিবেশে থাকে, কিন্তু এখানকার বাতাসে লেগে থাকা পচা রক্ত মাংসের পাঁকের গন্ধ শিবাঙ্গীকে বুঝিয়ে দিচ্ছে এ ইহলোকের কারোর সাথে সম্বন্ধযুক্ত নয়, এ অন্য কিছু, আরো ভয়াল কিছু। শিবাঙ্গী আনমনে চিন্তা করতে করতে এগিয়ে চলছিল বাড়িটার দিকে। ভিড়ের মধ্যে মধুরিমা একটু এগিয়ে গিয়েছিল সম্ভবত। হঠাৎ ওর হাতে একটা টান পড়ায় পেছনে ফিরে কিছু একটা দেখে, সভয়ে চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ওর আশেপাশে দাঁড়ানো ভিড়ের সকলে শশব্যস্ত হয়ে ওঠে। দুজন ভদ্র মহিলা ওকে ধরাধরি করে তুলে বসায়। একজন ভদ্রলোক ছোটেন জল আনতে, আবার একজন এগিয়ে এসে হাতে ধরা দৈনিক কাগজটা দিয়ে বাতাস শুরু করেন। মধুরিমার আর্তনাদ কানে যেতেই শিবাঙ্গী সচেতন হয়ে ওঠে। কি ঘটেছে দেখার জন্য ভিড় ঠেলে কিছুটা এগিয়ে যেতেই দেখে জনৈক এক প্রৌঢ়ার কোলে অচেতন মধুরিমাকে পড়ে থাকতে। কাছে এগিয়ে গিয়ে মধুরিমার কপালে হাত রাখতেই খানিকটা আগেই মধুরিমার দেখা দৃশ্যটা দেখতে পায় শিবাঙ্গী। কিছুক্ষণ আগে ওই ভদ্রলোকের বক্তব্যে যে বিভৎস মূর্তির কথা শুনেছিল তাকেই দেখতে পায় শিবাঙ্গী। তার মানে ওই অশুভ শক্তি এই দিনের আলোতেই মধুরিমাকে দেখা দিয়েছে, অর্থাৎ সে এখানেই রয়েছে। কিন্তু কেন? নতুন শিকারের খোঁজে, নাকি পুরনো শিকারকেই নতুনভাবে যন্ত্রণা দিতে? কি চায় সে? এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।